গল্পটা শুরু হয়েছিল অনেক রাতে। শহর যখন ঘুমায় তখন নাকি 3টে ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ টাকা তোলা যাবে না, খরচ করা যাবে না, প্রায় 440 কোটি টাকা। সংখ্যাটা শুনলেই বুকের ভেতর কেমন করে ওঠে, তাই না? কিন্তু আসল গল্পটা টাকার না। আসল গল্পটা হলো কে ফ্রিজ করলো, কেন করলো, আর সবচেয়ে বড় কথা এত দ্রুত কিভাবে করলো। সকালবেলা যখন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটা উঠল, তখন ঘরের বাতাস অনেকটাই ভারী। একদিকে দাঁড়িয়ে কালীঘাট শিবিরের আইনজীবী, অন্যদিকে সেই অভিযোগকারীর পক্ষের আইনজীবী, যার অভিযোগের ভিত্তিতেই নাকি রাতারাতি অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। বিচারপতি প্রথমেই তাকালেন অভিযোগকারীর দিকে। প্রশ্নটা সরল কিন্তু ধারালো। আপনি তো এই দলেরই বিধায়ক ছিলেন, এই অ্যাকাউন্ট থেকেই তো সুবিধা নিয়েছেন, তাহলে আজ হঠাৎ কি হলো? এতদিন চুপ ছিলেন কেন? আর এখনই কেন মনে হলো অভিযোগ করতে হবে? এই প্রশ্নটাই পুরো ঘরটাকে থমকে দিয়েছিল। কারণ এখানে শুধু আইন না, সময়ের হিসাবও জড়িয়ে আছে। সময়টা কাকতালীয় নাকি হিসেব করা? কিন্তু থামুন, গল্পটা এখানেই শেষ না। কারণ এরপর বিচারপতি ঘুরলেন পুলিশের দিকে, আর তখনই এজলাসে যেন বিদ্যুৎ খেলে গেল। এক রাতের মধ্যে 3টে অ্যাকাউন্ট ফ্রিজ। সাধারণ মানুষের ক্ষেত্রে একটা জিডি করতেই তো দিন কাভার হয়ে যায়, তাহলে এখানে এত গতি এলো কোথা থেকে? কোনো তথ্য, কোনো প্রমাণের ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে? পুলিশের কাছে উত্তর ছিল, কিন্তু সে উত্তরে আদালতের মন ভরেনি। ভৎসনা শব্দটা আদালতে হালকা করে বলা হয় না। যখন বলা হয় তখন বুঝতে হবে দেওয়ালের পালিস্তারা খসে পড়েছে। আজ সেটাই হয়েছে। এরপর আসে সবচেয়ে বড় মোড়। আদালত বলল অ্যাকাউন্ট খুলে দাও, কিন্তু শর্ত আছে, খরচ করা যাবে, তবে সব খরচ না। দৈনন্দিন খরচ, কর্মীদের বেতন, ইলেকট্রিক বিল, জলের বিল, আইনি লড়াইয়ের খরচ, এতটুকুই, বড় কোনো খরচ না। আর এই পুরো লেনদেন দেখবেন কে? অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। তাকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হলো। মানে টাকাটা আছে, কিন্তু তার উপর এখন আদালতের ছায়া। স্বস্তি এলো, কিন্তু পুরোপুরি না। এটা হলো অক্সিজেন ভেন্টিলেটর না। এবার একটু পেছনে ফেরা যাক। এই যে দুটো শিবির, কালীঘাট আর ঋতব্রত শিবির, এদের লড়াইটা আজকের না। এটা দলের ভেতরের পুরনো ফাটল। একদল বলছে আমরা আসল, আরেক দল বলছে আমরা আদি। হারে আসল নকলের লড়াইয়ের মাঝখানে পড়ে যায় টাকা, সিম্বল আর কর্মীদের ভবিষ্যৎ। একটু ভাবুন তো, যে মানুষগুলো একই মঞ্চে দাঁড়িয়ে হাত তুলতো, আজ তারা একে অপরের বিরুদ্ধে কোর্টে। যে অ্যাকাউন্টের টাকায় গতবার নির্বাচন লড়াই হয়েছে, আজ সেই অ্যাকাউন্টে বন্ধ করার আবেদন হচ্ছে। এটি কি শুধুই ক্ষমতার লড়াই, নাকি এর পেছনে অন্য কোনো অঙ্কও আছে? আদালতের পর্যবেক্ষণ বলছেন রাজনৈতিক বদল হতেই পারে, কিন্তু বদলের আগে নিজের অবস্থানটাও তো পরিষ্কার করতে হয়। আপনি সুবিধা নেবেন, আবার অভিযোগও করবেন, দুটো তো একসাথে হয় না। এই কথাটি আজ এজলাসে বারবার ঘুরে ফিরে এসেছে। কিন্তু গল্পের ভেতরে আরেকটা গল্প আছে, পুলিশের ভূমিকা। কলকাতা পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ নতুন না। কখনো বলা হয় তারা নীরব, কখনো বলা হয় তারা অতি সক্রিয়। আজকের ঘটনায় আদালতের প্রশ্ন ছিল সক্রিয়তা নিয়ে। এত দ্রুত অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ কোথা থেকে আসলো, কার স্বার্থে আসলো? এই প্রশ্নটা শুধু একটা মামলার না, এই প্রশ্নটা প্রতিটা নাগরিকের। কারণ আজ রাজনৈতিক দলের অ্যাকাউন্ট, কাল আমার আপনার অ্যাকাউন্ট। যদি প্রক্রিয়া না মেনে রাতারাতি সব বন্ধ করে দেওয়া যায়, তাহলে নিরাপত্তাটাই বা কোথায়? এখানে একটা বড় টুইস্ট আসে। এই মামলার রায় শুধু টাকা খরচের অনুমতি দেয়নি, এটা একটা বার্তা দিয়েছে। বার্তাটা হলো রাজনৈতিক লড়াই রাজনীতির মাঠেই হোক, প্রশাসনকে ব্যবহার করে প্রতিপক্ষকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হলে আদালত চুপ থাকবে না। তাহলে এরপর কি? এরপর আছে নির্বাচন কমিশনের লড়াই। কারণ আসল তৃণমূলকে সেটা শেষ পর্যন্ত ঠিক করবে কমিশন। আদালত আজ টাকার রাস্তাটা খুলে দিয়েছে, কিন্তু সিম্বলের রাস্তা এখনো বন্ধ। ঋতব্রত শিবির যদি সিম্বল দাবি করে, তখন আবার নতুন মামলা, নতুন শুনানি। আর এই ফাঁকে সাধারণ কর্মীরা কি করবে? যাদের বেতন আটকে ছিল তারা আপাতত স্বস্তি পেল, কিন্তু দলের বড় কর্মসূচি, প্রচার, মিছিল, এসবের টাকা কোথা থেকে আসবে? স্পেশাল অফিসার তো বড় খরচের অনুমতি দেবেন না। তার মানে দলকে এখন হিসাব করেই পা ফেলতে হবে। এই যে মামলাটা, এটা আরেকটা জিনিস দেখিয়ে দিল, ভারতের রাজনীতিতে দলের ভাঙন নতুন কিছু না, কিন্তু ভাঙনের পর টাকার দখল নিয়ে এই ধরনের আইনি লড়াই ক্রমশই বাড়ছে। কারণ দিনের শেষে নির্বাচন লড়তে গেলে টাকাই লাগে, আর টাকার উৎস বন্ধ হয়ে গেলে অক্সিজেনটাও তো বন্ধ হয়ে যায়। এবার আসি মানুষের প্রতিক্রিয়ায়। সোশ্যাল মিডিয়ার দুটো ভাগ। একদল বলছে আদালত সঠিক কাজ করেছে, গণতন্ত্রের বিরোধী শিবিরকে আর্থিকভাবে শেষ করে দেওয়া যায় না। আরেক দল বলছে দুর্নীতি টাকা থাকলে তো ফ্রিজ করাই উচিত। কিন্তু প্রশ্ন হলো, দুর্নীতি প্রমাণ হয়েছে কি, নাকি অভিযোগের ভিত্তিতেই শাস্তি দিয়ে দেওয়া হলো? এই জায়গাটাতেই আসলে আইনের সূক্ষ্ম লাইন। অভিযোগ আর প্রমাণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আদালত আজ সেই লাইনটাই বারবার মনে করিয়ে দিয়েছে।
তাহলে এবার আসুন একটু চিন্তা করা যাক সত্যিকারের ভবিষ্যৎ কি বলছে। প্রথমত, কালীঘাট শিবির আপাতত দৈনন্দিন কাজ চালাতে পারবে। দ্বিতীয়ত, ঋতব্রত শিবিরকে এখন নতুন করে ভাবতে হবে, কারণ আদালতের পর্যবেক্ষণ তাদের নৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। তৃতীয়ত, পুলিশের উপর চাপ বাড়বে। এরপর থেকে রাতারাতি অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে 10 বার ভাবতে হবে। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই গেল, রাজনীতিতে বিশ্বাসঘাতকতার সংজ্ঞা কি? আজ যে বন্ধু, কাল সে শত্রু। আজ যে অ্যাকাউন্ট থেকে সুবিধা নিল, কাল সে অ্যাকাউন্টটাই বন্ধ করতে চাইল। এটি কি শুধুই ক্ষমতার খেলা, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো সমীকরণ? আর পুলিশ, তাদের ভূমিকা কি হওয়া উচিত? তারা কি শুধুই আদেশ পালন করবে, নাকি আইনের চোখ দিয়ে দেখবে? আজকের রায়ের পর পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় এই আলোচনাই হবে, এটা নিশ্চিত। শেষে একটা কথা না বললেই না, গণতন্ত্রের শেষ কথা বলে শুধুমাত্র জনগণ। আদালত রাস্তা দেখায়, কিন্তু হাঁটতে হয় অবশ্যই সেই মানুষকে। আজকের রায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রতিষ্ঠানগুলো যখন সঠিক সময়ে সঠিক প্রশ্ন করে, তখন ভারসাম্যটাও ফিরে আসে।